দর্শক, আরেকটি শোকাবহ দিন পার করলো ঢাকা তথা পুরো বাংলাদেশ। বনানীতে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 25 জন। সেই সংখ্যা বাড়তে পারে, আহতর সংখ্যাও 70-এর মতো। একের পর এক এরকম অগ্নিকাণ্ড সত্যি ভাবিয়ে তুলছে আমরা কতখানি নিরাপদ, সেই প্রসঙ্গে আলোচনা করতে চাই। আমরা খুঁজতে চাই কিভাবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে সরকার। আলোচনার বিষয় নিমতলী থেকে বনানী, কোথায় নিরাপত্তা। পুরো সময় আপনার সঙ্গে থাকছি আমি মাহফুজ মিশু। দর্শক সবাইকে আমন্ত্রণ 24 ঘন্টা। আপনাদের যেটা বলছিলাম যে আমরা বনের আগুন নিয়ে আলোচনা করতে চাই, সেই প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন জনাব একেএম শহীদুল হক, বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান। আমাদের সঙ্গে আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক শেখ মোহাম্মদ মিজানুর রহমান এবং আছেন নগর পরিকল্পনাবিদ জনাব অধ্যাপক আক্তার মাহমুদ। আপনাদের তিনজনকে স্বাগত আজকের 24 ঘন্টায়। আলোচনা শুরু করতে চাই জনাব শহীদুল হক আপনাকে দিয়েই। যখন নিমতলী কিংবা পুরান ঢাকার অন্যান্য চুরিহাট্টার কথা যদি বলি কিংবা তাজরিন গার্মেন্টসের কথা বলি, সেই সময় আমরা বলতাম যে গার্মেন্টসগুলো কমপ্লায়েন্স মেনে তৈরি হয়নি, অথবা পুরান ঢাকায় জায়গা শুরু খুব ঘিঞ্জি। কিন্তু বনানী একটা অভিজাত এলাকা এবং আমাদের জন্য খুবই প্রেস্টিজিয়াস এলাকা। সেই জায়গায় এই আগুনের ঘটনা এবং সেখানে নিহতের আহতের সংখ্যা যেভাবে বাড়ছে, সেটি আসলে কি বার্তা দিল? আমরা আসলে আদৌ কোথাও কি নিরাপদ? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দুর্ঘটনা হতেই পারে, পৃথিবীর সব জায়গায় দুর্ঘটনা হয়। আপনার দেখবেন আমেরিকাতে আমরা প্রতি ঘন্টায় একটা তারা আগুনের সংবাদ পায় এবং ফায়ার ব্রিগেড এটা রেসপন্স করে থাকে। কিন্তু তাদের যে ম্যানেজমেন্টটা এবং তাদের যে ফায়ার সেফটি, এটার যেই সমস্ত বিষয়গুলি তাদের নির্দেশনা থাকে সবগুলি অক্ষরে অক্ষরে পালন করে, তারপরেও কিছু দুর্ঘটনা ঘটে। আমাদের দেশে যেমন বিদেশে ফায়ার কোড থাকে, আমাদের দেশে ফায়ার কোড না থাকলেও হয়তো একটা ফায়ার ব্রিগেড একটা ম্যানুয়াল আছে, ফায়ার প্রোটেকশন ফায়ার ইভাকুয়েশন একটা ম্যানুয়াল আছে। এবং কোনো একটা বিল্ডিং তৈরি করতে হলে কিন্তু ফায়ার ব্রিগেডের একটা ক্লিয়ারেন্স নিতে হয়, পুলিশের ক্লিয়ারেন্স নিতে হয়, পরিবেশ এরকম অনেকগুলি সংস্থার ক্লিয়ারেন্স নিতে হয়। যখন বিল্ডিংয়ের আর্কিটেক্ট ডিজাইন করে, ডিজাইনে হয়তো ফায়ার সেফটির একটা প্রভিশন রাখে, যে আপনার ইভাকুয়েশন প্ল্যানও তারা হয়তো রাখে, তারপর তারা ইমার্জেন্সি বা এক্সিট ফায়ার এক্সিট সেগুলিও রাখে। ওই ডিজাইন দেখে থেকে ফায়ার ব্রিগেড হয়তো ছেড়ে দেয়। এর পরবর্তী যখন বিল্ডিংটা তৈরি হয় বা ডিউরিং কনস্ট্রাকশন, এগুলি ফায়ার ব্রিগেডের কোনো সুপারভিশন আছে কিনা, ইন্সপেকশন আছে কিনা সেটা আমি জানি না। আমার জানার মতে সেই ধরনের ইন্সপেকশন তাদের নাই। এবং এটা একটা ইনস্টলমেন্ট করে দিল যে ফায়ার সেফটি, এইটা ওখানে যারা কাজ করে বসবাস করে, ইচ অ্যান্ড এভরি মেম্বার শুড হ্যাভ দ্য নলেজ। এটা তাদের থাকতে হবে যে এই ফায়ার সেফটি এরকম ব্যবস্থা আছে, এইখানে ইমার্জেন্সি এক্সিট আছে, এইভাবে যেতে হবে, বা আগুন লাগলে এগুলি করতে হবে। এগুলি মাঝে মাঝে যে আপনার ফায়ার ড্রিল এবং রিহার্সাল, এই অ্যালার্ম যে ফায়ার অ্যালার্ম বাজাইতে হবে এবং সবাই এই কাজগুলি করবে। কিন্তু এইগুলি কিন্তু আমাদের দেশে প্র্যাকটিসের নাই, বিল্ডিং কমার্শিয়াল বিল্ডিংও নাই, আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিংও নাই, কোথাও নাই। আর এগুলি যে অথরিটি কারা, অথরিটি তো আমার মনে হয় ফায়ার ব্রিগেড শুড টেক দ্য লিড, তাদেরই অথরিটি থাকা উচিত। তাদের আরও বেশি শক্ত হওয়া উচিত যে এখানে যদি কোনো ভায়োলেশন থাকে তার বা কোনো ত্রুটি থাকে, তারা যে ফায়ার সেফটি যে আর্কিটেক্ট দিল তার মধ্যে ত্রুটি থাকলে কিন্তু ফায়ার ব্রিগেড থেকে সেটা সাজেশন দেয় না, এইভাবে করুক। এরপর যদি তারা না তৈরি করে ওইভাবে, তাহলে সেখানেও কিন্তু তাদের কিন্তু শক্ত অবস্থান নিতে হবে এবং তাদের সে ক্ষমতা দিতে হবে। যদি ক্ষমতা না দিলে তো তারা পারবে না, ক্ষমতা দরকার তার কনস্ট্রাকশন বন্ধ করে দিবে, তাই না? এই ধরনের ক্ষমতা থাকতে হবে। আর আমাদের কালচারে নিয়ে আসতে হবে সবাই, প্রত্যেক ইচ অ্যান্ড এভরি মেম্বার অফ দ্য পাবলিক দে শুড হ্যাভ এটা। তো এই ধরনের আমরা তো মানে সব কিছু ক্যাজুয়ালি নেই, কোনো কিছু সিরিয়াসলি কোনো কিছু আমরা নেই না। কেউ কোনো দিন বলতে পারে না কোথায় ফায়ার এক্সিট ইমার্জেন্সি এক্সিট আছে বা কোথায় কী আছে। তারপর বিদেশে দেখি আমরা এই যে রাস্তা কিন্তু ফায়ার পানিরই থাকে, মানে হোস পাইপ থাকে, ওখানে কিন্তু গাড়ি পার্কিং করা যায় না। কতক্ষণ পর বিভিন্ন প্রত্যেকটা এলাকায় আছে, যদি আগুন লেগে যায় ওইটা ওপেন করে দেয়, সমানে পানি পরে, যেটা স্প্রিংক্লার বলে আর কি। আমাদের দেশে সেই ব্যবস্থাও নেই। তার মানে আপনি সামগ্রিকভাবে একটা ব্যবস্থাপনাগত ত্রুটির কথা বলছেন। আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসে কাজ করেছেন পরিচালক হিসেবে শেখ মিজানুর রহমান আপনি, এবং এ ধরনের অভিজ্ঞতা আপনার রয়েছে। এনটিভির ভবনের আগুনের কথা বা বসুন্ধরার আগুনের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। দুটো প্রশ্ন খুব জরুরি
জনাব শহীদুল হক উত্থাপন করেছেন। একটি হচ্ছে যে সেই বিল্ডিংগুলোতে কোনো অ্যালার্ম, যে বিল্ডিংটি আজকে অগ্নিকাণ্ডের দুর্ঘটনার শিকার, সেই বিল্ডিংটিতে কোনো অ্যালার্ম বেজেছিল না, সেখানে অগ্নি নির্বাপক যে যন্ত্রগুলো সেগুলো কেউ কাজ করানোর চেষ্টা করেছে কিনা। আমরা এখন পর্যন্ত যতদূর জানি সেই বিল্ডিংয়ে যে জরুরি বহির্গমন পথ সেগুলো বন্ধ ছিল। গার্মেন্টস কর্মীরা চলে যাবে বলে সেটি তালা দেওয়া রাখা হয়। এইখানে কার স্বার্থে এইটি বন্ধ ছিল, এবং যদি বন্ধ থেকে থাকে সেটি কেন চেক করা হলো না, এই দায় আসলে কে নেবেন? সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, না সরকারের কোন সংস্থা? আসলে ধন্যবাদ আপনাকে। যখন একটা হাই রেজ বিল্ডিং প্ল্যান পাস করা দরকার, একটা পর্যায়ে তাদের অতিক্রম করতে হয়। তার অন্যতম হচ্ছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস 2004 সাল থেকে এই ফায়ার প্রোটেকশন প্ল্যান অনুমোদন করে, এবং আমাদের যে ন্যাশনাল বিল্ডিং কোড আছে সেই বিল্ডিং কোডে পার্ট 2-তে স্পষ্ট বলে দেওয়া আছে যতক্ষণ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এই বিল্ডিং প্ল্যান অনুমোদন না করবে ততক্ষণ পর্যন্ত কোনো কর্তৃপক্ষের বিল্ডিং প্ল্যান পাস করতে পারবে না। এই এই কারণে এখন যে হাইরেজ বিল্ডিং যেগুলো সেগুলোর প্ল্যান ফায়ার সার্ভিস আছে, এবং কমার্শিয়াল বিল্ডিংয়ে ফায়ার সার্ভিস আইন 2013 আছে যে এটা মানা হয়। হ্যাঁ, এখন এইগুলা যেহেতু ফায়ার সার্ভিস অনুমোদন না পাবত রাজুক এগুলা পাস করে না, সেহেতু ফায়ার সার্ভিস যাচ্ছে, এবং ফায়ার সার্ভিস অনেক বাদ বিচার করে কিন্তু এই প্ল্যানগুলো তারা অনুমোদন করে দিচ্ছে, এবং তারা ওই পার্টি এটা প্লেস করতে হচ্ছে রাজুকে। রাজু কবে এই প্ল্যানটা পাস করতেছে তা কিন্তু ফায়ার সার্ভিস যায় না। সমস্যা হচ্ছে যেটা বললেন যে ফায়ার সার্ভিস যে এটা তদারকি করবে, রাজু কবে প্ল্যানটা পাস করতেছে সেই প্ল্যানটা পাস করে দিয়ে ফায়ার সার্ভিস বলে যে টার্মস অ্যান্ড কন্ডিশনে এটা পাস করলো, তা যদি একটা কপি ফায়ার সার্ভিসে দেওয়া হয়, যেহেতু ফায়ার সার্ভিসের অনুমোদন সাপেক্ষে এই বিল্ডিংটা তৈরির জন্য তারা চূড়ান্তভাবে নকশা অনুমোদন করতেছে, এবং একটা টাইমার দিচ্ছেন এতদিনের ভিতরে বিল্ডিংটা তৈরি করতে হবে, তার কোনো চিঠি কিন্তু ফায়ার সার্ভিসে দেওয়া হয় না। ফায়ার সার্ভিস যে শর্ত সাপেক্ষে এই বিল্ডিং প্ল্যান্ট অনুমোদন করতেছে সেখানে লেখা থাকে যে এইটা যেদিন থেকে তারা এটা নির্মাণ কাজ শুরু করবে তার আগে তাদের 3 মাস আগে তাদের ফায়ার সার্ভিস জানাতে হবে। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু কেউ জানায় না। আর তাজদিন ফ্যাশনের আগ পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের এই যে তদারকি করার যে ক্ষমতা না, যারা করবে সুপারভাইজার এই ধরনের কর্মকর্তার সংখ্যা খুবই অপ্রতুল ছিল, কিন্তু রানা প্লাজার পরে একটা ব্যাপক সংখ্যক এই পদে কর্মকর্তা নেওয়া হয়েছে। আমি জানি সর্বশেষ বোধহয় মাস 2 আগে আপনার ঢাকা সিটিতে শুধু না, বাংলাদেশের সব জায়গায় যতগুলো হাইরেজ বিল্ডিং আছে, যতগুলো আপনার এই হাসপাতাল ক্লিনিক আছে, এইগুলো সার্ভে কমপ্লিট করছে। তো সার্ভে কমপ্লিট করে এবং সঙ্গে সঙ্গে তাদের যে ত্রুটি পাচ্ছে তাদের কিন্তু একটা কপি ফায়ার সার্ভিস দিয়ে দিচ্ছে। সেটা ফায়ার সার্ভিস করানো এটা ঠিক না, কিন্তু এইটা স্যার যে কথা বলছে যে এইটার বাস্তবায়ন করবে কে, এইখানে সমন্বয় অবশ্য আছে। এইটা আপনার যে ন্যাশনাল বিল্ডিং কোডে এই দায়িত্ব দেওয়া হয়েছে হচ্ছে একজন কর্মকর্তাকে, কিন্তু এইটা আবার রাজুক বলতেছে তারা করবে, এবং সেই বিল্ডিং অথরিটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনুমোদন করা হয় নাই, পাশই হয় না এটা, সেহেতু এখন যারটা শেষে করতেছে। তো এই কারণে আমরা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ইন্সপেকশন করেন যে আমাদের আমার জানা মতে অ্যাজ পার ডিজাইন, যেহেতু ওরা খবরই পায় না, তারা এখনো করে না। বিল্ডিং যেগুলো করতেছে কাগজে কলমে এটা দেখাই দেয় যেগুলো করতেছে। আমরা একটু ঢাকা, আমরা একটু বনানীতে যেতে চাই। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন সেখানে আছেন দীর্ঘক্ষণ ধরে। আব্দুল্লাহ তুহিন, আগুন বলা হচ্ছে বারবারই আগুনের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, এখন উদ্ধার তৎপরতার যা গতি প্রকৃতি দেখছেন তাতে কি মনে হচ্ছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে? উদ্ধার তৎপরতা কখন শেষ হতে পারে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, এবং আগুনের সূত্রপাত নিয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত ফায়ার ফাইটারদের কাছ থেকে পাওয়া গেল কিনা? মিশু, উদ্ধার তৎপরতা আসলে কোন পর্যায়ে আছে এই বিষয়টি যেমন স্পষ্ট করে এখনো পর্যন্ত কেউ বলছে না, এবং কখন শেষ হবে সেটারও কোনো নিশ্চয়তা নেই। তা সবশেষ যে 19 জন মারা যাওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং 70 জন আহতের খবর, তারপর থেকে কিন্তু একটি রহস্যজনক আচরণ আমরা দেখছি। সেই রহস্যজনক বলছি এই কারণে যে এখন যে অবস্থা দেখছি, উদ্ধার তৎপরতার যে অবস্থা দেখছি, তাতে ঠিক কতজন সেখানে মৃত্যুবরণ করেছেন বা কতজন হতভাগা ভেতরে এখনও আছেন আমরা কিন্তু বুঝতে পারছি না। আমরা আশঙ্কা করছি হয়তো যে তাদের বিভিন্ন লক্ষণ দেখে যে ভেতরে হয়তো এখনও মৃতদেহ থাকতে পারে, এবং উদ্ধারকর্মীরা ভেতরে যতটা যাচ্ছেন ততই তারা অবাক হচ্ছেন যে এই ধরনের একটি ভবনে এত অনিরাপদ কিভাবে থাকে।
এবং তারা উদ্ধার করতে গিয়ে আরও বেশি অবাক হচ্ছেন, কারণ বেশিরভাগ ফ্লোরেই ডিজিটাল সিস্টেমে লক সিস্টেম থাকে, যেখানে পাঞ্চ মেশিন অর্থাৎ আঙুলের ছাপ ছাড়া বা নির্দিষ্ট চিপ ছাড়া সেগুলো কিন্তু ডোরগুলো খোলা হয় না। তো এ ধরনের দুর্ঘটনার পর যখন ইলেকট্রিসিটি না থাকে তখন সেগুলো একেবারে অকার্যকর থাকে। তখন মানুষ, ধোঁয়ায় আচ্ছন্ন মানুষগুলো যখন স্বাভাবিকভাবে অসুস্থ থাকে তখন তাদের পক্ষে গ্লাস ভেঙে বা কোন দিকে যাবে, এমনকি এই ধরনের হাইরাইজ বিল্ডিংগুলোতে বিদ্যুৎ চলে গেলে বা কোনো অগ্নিকাণ্ডের দুর্ঘটনার মতো ঘটনা ঘটলে যেগুলো রেডিয়ানের মাধ্যমে অন্ধকারও দেখা যায় যে কোন দিকে আমাকে যেতে হবে, দিক নির্দেশনা থাকে, এই ভবনের কিন্তু তেমন কিছুই নেই। তুমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, জরুরি বহির্গমন পথ বন্ধ ছিল সেরকম খবর এর মধ্যে গণমাধ্যমে এসছে, ভবনটির মালিক কারা, ভবনটি রাজুকের অনুমোদন ছিল কিনা, সেই বিষয়গুলো সম্পর্কে কোনো তথ্য এখন পর্যন্ত জানা গেছে বা জানার চেষ্টা করেছেন? বেশিরভাগ ভবনের নেই, কারণ বেশিরভাগ ভবনের ছাদেই হয় সিকিউরিটিদের থাকার জায়গা করা হয়েছে, না হলে বিভিন্ন ফোন কোম্পানিকে টাওয়ার ভাড়া দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি করে সে ছাদের অবস্থাগুলো কিন্তু জ্যাম, যার ফলে আজকে কিন্তু হেলিকপ্টার বারবার এসেও সেখান থেকে উদ্ধার করার মতো কোনো ব্যবস্থা বা করতে পারেনি। এমনকি এই ভবন একটির সাথে একটি লাগোয়া ভবন, একটি ভবন থেকে আরেকটি ভবনে যাওয়ারও কোনো ব্যবস্থা ছিল না। যেটা অনেক ধন্যবাদ তুহিন, সাবধানে থাকেন, নিশ্চয়ই ভালো কিছুর জন্য আমরা অপেক্ষা করতে পারি। প্রফেসর আক্তার, আপনার কাছে আসতে চাই, এই পুরো আলোচনাগুলো আমরা বহুবার করেছি, প্রত্যেকটি ঘটনার পরে একদম আগের কোনো ঘটনা থেকে আমরা শিক্ষা নেই কিনা। আমরা সচরাচর যেটা দেখি যে ধরুন আগের ঘটনায় যে ভুলটা হয়েছিল সেই ভুলটা এবার হলো না, এটা আমাদের মানুষের আচরণ, উৎসুক জনতার ভিড় বলে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বলি, এবং অবশ্যই ভবন মালিক এবং প্রশাসন। যদি তুহিন যেটা বলছিল সত্যি যে পাঞ্চ মেশিন ছাড়া বের হওয়া না যায় ইলেকট্রিসিটি না থাকলে, সেটা ভয়ঙ্কর অমানবিক ঘটনা। এটার আসলে সিস্টেমটা কি? আমি তো বলবো যে আতকে ওঠার মতো অবস্থা। প্রতিটা খবর আসছে, আমরা দেখতে পাচ্ছি যে কি ভয়াবহ এক একটা চিত্র। এবং আপনারা যে নামটা দিলেন আজকের অনুষ্ঠানে, নিমতলি থেকে বনানী, আমি বলবো মাঝখানে চকবাজার, নিমতলি থেকে চকবাজার, চকবাজার থেকে বনানী এবং পুরান থেকে নতুন ঢাকা, পরিবর্তন কোথাও কোনো পরিবর্তন, একই চিত্র, ভয়াবহতা একই রকমের ভয়াবহতা। তার মানে আমরা এই ধরনের একটা দুর্ঘটনার জন্য আমরা যে ঝুঁকি কমানোর জন্য কোনো প্রচেষ্টা কি আমাদের ঠিকমতো আছে কিনা। আপনি এই বিল্ডিংটাকেই দেখেন, একটু বড় পরিসরেই বলি, সারা ঢাকা শহরের বিল্ডিংগুলোর অবস্থা অলমোস্ট সিমিলার। আমাদের নিজেদের যে সচেতনতা, তারপর হচ্ছে পাবলিক এজেন্সিগুলোর কার্যক্রম, সব জায়গায় কিন্তু আমাদের হতাশার বিষয় আছে। এখন বলি যে বিল্ডিংটা যিনি মালিক আছেন, একটা বহুতলা বিল্ডিং, 22 তলা বিল্ডিং, এই বিল্ডিংটা নিয়ে আজকে সারাদিনে অনেক চ্যানেলে কথা বলেছে যে দুই পাশে কোনো জায়গা নেই। এখানে একটু পরিষ্কার করে দেওয়ার সুযোগ আছে। সেটি হচ্ছে যে এই বিল্ডিংটা তৈরি হয়েছে 1996-এর একটা আইন দিয়ে। সে আইনটা হচ্ছে ইমারত নির্মাণ বিধিমালা 1996। 2008-এ আরেকটি বিধিমালা হয়েছে। এই বিধিমালাটা আরেকটু পরিশীলিত অবস্থায় আসছে, চারপাশে জায়গা ছাড়ার কথা বলা আছে, কিন্তু আগের যে আইনটা ছিল সেখানে কিন্তু দুই পাশের জায়গা ছাড়ার কথা বলা ছিল না, সামনে এবং পেছনে জায়গা ছাড়ার কথা বলা ছিল। এবং উচ্চতার ব্যাপারে ওখানে বলা ছিল এরকম যে প্রপার্টি লাইন থেকে বিল্ডিংয়ের যে দূরত্ব, তার সাথে রাস্তার উইডথটাকে যোগ করলে যে সংখ্যাটা দাঁড়াবে, তাকে 2 দিয়ে গুণ করলে যে উচ্চতাটা পাওয়া যাবে, সেই পরিমাণ উচ্চতাটা বিল্ডিং করতে পারবে। এখন ভেবে দেখারও ব্যাপার আছে যে অনুমোদনটা আসলে কিভাবে দেয়া হয়েছিল। এখন এরপরে কথা আসছে যে 1993 সালে একটা কিন্তু বিএনবিসির কোড কিন্তু তৈরি করা হয়েছিল, ন্যাশনাল বিল্ডিং কোড, এবং পরবর্তীতে আরেকটি বিল্ডিং কোডের রিভিশনের কাজ চলছে গত 10 বছর ধরে। 10 বছর ধরে একটা বিল্ডিং কোড তৈরি হয়ে আছে, এটা কিন্তু এখন পর্যন্ত পাস করা হয়নি। যখনই এরকম একটা দুর্ঘটনা ঘটে তখন আমরা কিন্তু চিৎকার চেঁচামেচি করতে থাকি যে এটা কেন পাস করা হলো না, কি এমন প্রতিবন্ধকতা যেটা সরানো যাচ্ছে না, আমরা কেন এই ন্যাশনাল বিল্ডিং কোডটাকে প্রয়োগ করতে পারি না। এখন আরেকটু আসি যে বিল্ডিংয়ের ভেতরটার অবস্থা। এরকম একটি বহুতল বিল্ডিংয়ে আজকাল আমার খুব অবাকই লাগে যে সেটা হচ্ছে মানুষের কি আমাদের পারসেপশন চেঞ্জ হয়ে গেল। আমরা পেশাজীবীরাই বা কি করছি, আমরা এই শহরের মধ্যে যে বিল্ডিংগুলো ডিজাইন করি গ্লাস দিয়ে ভরে দিচ্ছি। আমাদের এই ট্রপিক্যাল রিজনে এই ধরনের বিল্ডিং কি আমাদের আসলে আকাঙ্ক্ষিত কিনা?
নাকি আমরা কি মনে করি যে এরকম গ্লাস দিয়ে যদি ঢেকে দেওয়া যায় এটা সিম্বল অফ মডার্নাইজেশন অথবা আভিজাত্যের প্রতীক? আমরা আভিজাত্যের প্রতীক আরও কিছু দেখলাম রাস্তাঘাটে যখন ফ্লাইওভারগুলো তৈরি হলো, মানে খুব ভালো অ্যাপ্লিকেশন ছাড়া চট্টগ্রামেও তৈরি হয়েছে। এখন মানে আমাদের আসলে দেখতে হবে ফাংশনটা, ফাংশনালি ওই বিল্ডিংটা আসলে ফাংশন করছে কিনা। সেই জায়গাতে এসে এখন কথা আসবে যে এই বাণিজ্যিক একটি ভবনে কি কি ধরনের এলিমেন্টস থাকলে এই ধরনের একটি বিল্ডিংয়ের ঝুঁকি কমানো যেতে পারতো। এই কথাগুলো কিন্তু আসছে অলরেডি। রেস্টুরেন্ট থাকতে পারে কিনা, রেস্টুরেন্ট থাকতে পারে কিনা, ভূমি ব্যবহার অর্থাৎ ফ্লোরের ব্যবহারগুলো আমরা কি ধরনের ভূমি ব্যবহার আমরা করতে দিলাম, পারমিশন দিলাম বা করলো, তার জন্য যথাযথ ব্যবস্থা ওখানে ছিল কিনা, স্প্রিংকলার ছিল কিনা, অটোমেটিক সিস্টেম ওখানে ছিল কিনা, সেখানে স্মোক ডিটেক্টর ছিল কিনা, হিট ডিটেক্টর ছিল কিনা, তারপর ফায়ার এক্সিটটা ছিল কিনা। এই বিষয়গুলো কিন্তু মানে এটা প্রতিদিনকার ব্যাপার। এটা কোনো এমন কোনো ব্যাপার না যে একটা ঘটনা ঘটার পরে আমরা এই নিয়ে আলাপ করব। এটা প্রত্যেকটা বিল্ডিংয়ে এই জিনিসগুলো দেখভাল করার ব্যাপার আছে। এখন আসি যে ফাইনাল কথাটা, এই ভাই আমি এই জায়গাটাই আসছি, সেই জায়গাটা আসছে কোন জায়গায় বিল্ডিংটা তৈরি হয়েছে কিন্তু মনে রাখবেন যে আগের 1996 কিন্তু বর্তমানে যে একটা বিধান আছে সেটি হচ্ছে অকুপেন্সি সার্টিফিকেট বলি, অর্থাৎ যে প্ল্যানটা যেভাবে পাস করানো হলো এক্স্যাক্টলি সেভাবে নির্মাণ করা হলো কিনা সেটা দেখে তারপরে অকুপেন্সি ব্যবহার করার সুযোগ মানে একটা সার্টিফিকেট দিতে হয়। ঢাকা শহরে 2008 থেকে এই পর্যন্ত মানে কয়েক দশক হাজার মানে আমি কয়েক হাজার আর কি অসংখ্য বিল্ডিং তৈরি হয়েছে, হাতে গোনা কয়েকটা বিল্ডিংয়ের এই অকুপেন্সি সার্টিফিকেট এখানে দেওয়া হয়েছে। বোধহয় পর্যন্ত 6 থেকে 8টা বিল্ডিংয়ে অকুপেন্সি সার্টিফিকেট দিয়েছে, আরগুলো দেয়নি কারণ তারা সেগুলো সঠিকভাবে নির্মাণ করা হয়নি। আর আমরা বিল্ডিং কোড যেটা আছে, যেটা হয় নাই, যেটা আপডেটিং হচ্ছে, তার থেকে এক্সিস্টিং যেটা আছে 93 সেখানে যেগুলো আছে আমরা তো সেইগুলো ইমপ্লিমেন্ট করতে পারছি না। 93 বিল্ডিং কোডে পার্ট 2-তে স্পষ্ট বলা আছে একটা হাই রাইজ বিল্ডিংয়ের সংজ্ঞা করা দেওয়া আছে যে 7 তলা তদুত্তলা বিল্ডিং হাই রাইজ বিল্ডিং। ফায়ার সার্ভিস আইন 2003-এ কিন্তু সেটা বলা আছে যে 7 এবং তদুত্তলা। এবং এখানে কিন্তু হাইরাইজ বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিংয়ে কিন্তু এখানে অ্যাড করছে, সেটা হচ্ছে স্পেশাল বিল্ডিং। যে সমস্ত বিল্ডিংয়ের ফ্লোর এরিয়া 500 স্কোয়ার মিটারের বেশি, তারপরে বাদ দিয়েছে হচ্ছে যে আবাসিক এবং যেগুলো এই যে স্কুল কলেজ এগুলো বাদ দিয়া, শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়া, এই বিল্ডিংগুলো যদি একতলাও হয় তাহলে সেটার ফায়ার প্রোটেকশন সিস্টেম হবে হাইরাইজ বিল্ডিংয়ের অনুরূপ। এখন হাইরাইজ বিল্ডিংয়ে কি কি ফায়ার প্রোটেকশন সিস্টেম থাকবে সেগুলো ছিল কিনা। অনেক কথা উঠছে যে ফায়ার সার্ভিসের এততলা বিল্ডিংয়ে এততলা পর্যন্ত পৌঁছতে পারে নাই, অততলা পর্যন্ত পৌঁছানোর 100 তলা পর্যন্ত পৌঁছানো লেডার পৃথিবীর আজ পর্যন্ত তৈরি হয় না। আমি আপনার কাছে সেই প্রসঙ্গ নিয়ে আসবো। আমাদের আরেকজন সহকর্মী রাসেল আহমেদ সারাদিন আজকে ওখানে ছিলেন। রাসেল, প্রফেসর আক্তার যে খুব মৌলিক কতগুলো প্রশ্ন তুললেন যে সেখানকার ফায়ার সেফটি সিস্টেম কি কি ছিল, সেগুলো কাজ করেছে কিনা, সেগুলো ধরেন আমরা এরকম ঘটনাও অনলাইনে শুনছি বা দেখছি যে 13 তলায় যারা ছিলেন 14 তলায় যারা ছিলেন তারা টেরই পাননি, তার মানে কোনো ফায়ার অ্যালার্ম বেজেছে কিনা। সেই বিল্ডিংয়ের সিকিউরিটি বা মেনটেন্যান্সের দায়িত্বে যারা ছিল তারা প্রত্যেক ফ্লোরকে বা ফ্লোর ম্যানেজারকে জানিয়েছিলেন কিনা। এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনাদের মাথায় যখন স্পটে ছিলেন আসছিল, সেখান থেকে আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই সংক্ষেপে। মিশু, আসলেই সেই ধরনের কোনো ফায়ার সিস্টেম তাদের ওই ভবনে কাজ করেনি, যেটি আমরা যে এই অবস্থানে ওইখানে যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ছিলেন তারাও এটি নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করছিলেন যে এই ভবনে কোনো ধরনের কোনো ফায়ার সিস্টেম নেই। যেটি আপনি ফায়ার অ্যালার্মের কথা বলছিলেন কিংবা অন্যান্য যেসব ব্যবস্থা, যদি ফায়ার এক্সিট থাকতো তাহলে নিশ্চয়ই হতাহতের সংখ্যা আরও কম হতে পারত। যারা মারা গেছেন তাদের মধ্যে পুড়ে যাওয়ার সংখ্যাটি যেমন আছে, এর উপরের ফ্লোরগুলোতে ধোঁয়ার কারণে আবদ্ধ হয়ে আছে, কিন্তু তারা বের হতে পারছেন না। বের হওয়ার উপরের দিকে যাওয়ারও তাদের পথ নেই, নিচের দিকে যাওয়ার পথ নেই, উপরের দিকে ছাদ আটকানো, ফলে তারা ছাদের যাওয়ারও পথ নেই। অর্থাৎ ফায়ারের যেই সেফটি যেই ব্যবস্থা তার কোনোটি আসলে তাদের এই ভবনটিতে ছিল না, সেটি ফায়ার সার্ভিসের কর্মকর্তাও বলছিলেন। এবং ওই ভবনের আমরা আসলে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে আমরা ওই সময় কাউকে খুঁজেই পাইনি, কারণ এরপরে সবাই যে যার মতো হয় ভয়ে কিংবা আতঙ্কে তারা সরে গেছেন। বরঞ্চ পাশের দুটি ভবনের নিরাপত্তা কর্মী কয়েকজনের সাথে কথা বলছিলাম, ওই পাশের দুটি ভবন থেকে, একদিকে আউয়াল টাওয়ার এবং আরেকদিকে আহমেদ টাওয়ার, যেটি এই দুই ভবনের মাধ্যমে কিছু কিছু লোকজন লাফ দিয়ে কিংবা জানালার কাঁচ ভেঙে নানান উপায়ে বেশ কিছু মানুষ ওই সব দুই পাশের ভবন থেকে ভবনের ফ্লোরগুলো দিয়ে তারা বের হয়ে এসছেন। এরকমের অনেক সংখ্যাটি ছিল। কিন্তু যদি যেটা আসলে বলছিলেন আলোচকরা, আমরা শুনছিলাম
এই ভবনের দুই পাশে কোনো ফাঁকা জায়গা নেই, 1 ফিট জায়গাও নেই যেখান থেকে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন উদ্ধারকারী বাহিনী তারা অন্তত পানি দিতে পারেন। কেবলমাত্র সামনের এবং পেছনের সড়কে যেটি রয়েছে সরকারি সড়ক, সেই ফাঁকা জায়গাটি ব্যবহার করেই পানি দেওয়ার যতটুকু সম্ভব তারা ব্যবস্থা করেছেন বা চেষ্টা চালিয়েছেন, উদ্ধারের চেষ্টা করেছেন। কিন্তু ভবনের নিজস্ব কি আসলে কোনো ফাঁকা জায়গা থাকার কথা নয়? বিল্ডিং কোড অনুযায়ী কি সেটি আসলে দুইটি ভবনের একেবারে লাগোয়া আসলে এক একটি ভবন, ওইখানে সবগুলো ভবন এরকমের ব্যবস্থা? জি রাসেল, বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিতে চাই স্যার, তারপরে আমরা যে নিয়ে আলোচনা করতে চাই ভবন মালিকদের এক ধরনের আচরণ এবং সেই আচরণটার কোনো পরিবর্তন, সেটা পুরান ঢাকার ছোট কেমিক্যাল ব্যবসায়ী হোক আর বনানীর শীর্ষ ব্যবসায়ী কিংবা বড় গার্মেন্টস ব্যবসায়ী, আমরা আচরণের পার্থক্য যেরকম দেখি না, পাশাপাশি সাধারণ মানুষের যে সচেতনতার কথা আপনি বলছিলেন সেই জায়গায় সেই আচরণটাও যদি না পাল্টাই তাহলে এরকম বড় বিপদ আদৌ আমরা কি মোকাবেলা করতে পারবো শুধু আইন শৃঙ্খলা বাহিনী ফায়ার ফাইটার দিয়ে? সেই প্রশ্নের উত্তর শুনবো আপনার কাছে। তার আগে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, মানুষের নিরাপত্তা নিয়ে কথা বলছি আমরা 24 ঘন্টায়। সাবেক আইজিপি একেএম শহীদুল হক আছেন আমাদের সঙ্গে। আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম, এই যে ভবন মালিকদের যে আচরণ, বিশেষ করে জায়গা ফাঁকা না রাখা, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনী বা ফায়ার সার্ভিসেরও কাজ করতে সমস্যা হয়, সেইটা কি আইন করে সেই আচরণ পরিবর্তন করা সম্ভব বা এত বিল্ডিং অডিট করাও কি সম্ভব? না, আইন থাকলে সে আইনের ইমপ্লিমেন্টেশন হইতে হবে, এনফোর্সমেন্ট হইতে হবে। এখন আইন না করলে তো মানুষ কিছু মানতে চায় না। মানুষের কন্ট্রাক্ট আচরণ এগুলিকে নিয়ন্ত্রণ করার জন্যই তো আইন করা, এবং যে আইন প্রয়োগকারী সংস্থা তারাই হোক, যারা কনসার্ন এজেন্সি, তাদের মাধ্যমে এনফোর্স করতে হবে এবং বাধ্য করতে হবে। পাশাপাশি প্রত্যেকের একটা সেলফ মোটিভেশন দরকার, যে নিরাপত্তা, সিকিউরিটি ফার্স্ট একটা স্লোগান আছে। নিরাপত্তা তো শুধু অন্যের জন্য না, নিজের জন্য নিরাপত্তা। কাজে নিরাপত্তার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। নিরাপত্তাকে আমাকে ফার্স্ট এনশিওর করতে হবে, তারপর অন্য কাজ করতে হবে। এই যে এই মেন্টালিটিটা তৈরি করতে হবে। এখন আপনাদের একটা বহুতল ভবনের আপনার ফায়ার সেফটি অনেক ধরনের ডিভাইস থাকে, অনেক ধরনের প্রোগ্রাম থাকে, সেইগুলি যেটা আমাদের এক্স ডাইরেক্টর সব বললেন আর ফায়ার ব্রিগেডের, সেইগুলি এখানে ছিল কি না। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে সিকিউরিটি পার্সোনাল যারা, তাদের জন্য কোনো ব্যবস্থা নেই। এত 22 তলা বিল্ডিং, তাদের জন্য কোথাও কোনো ব্যবস্থা নেই। তাকে ছাদের উপরে একটা অস্থায়ী মেকশিফট করে ওখানে থাকতে দিচ্ছে। চিন্তা করেন, যেখানে 1000, 1500 বা 2000 লোক কাজ করবে, সেখানে সিকিউরিটি তো গুরুত্ব দিতে হবে। এখানে তো আমার কয়েকটা ফ্লোরের সিকিউরিটিদের জন্য ব্যবস্থা থাকার দরকার ছিল। আর এখানে বলা হইতেছে যে আপনার ডিজিটাল গেট, এখানে গেট কারেন্ট চলে গেলে তা খোলা যায় না। কিন্তু আমার কথা হলো বাহির থেকে ভিতর ঢোকা যাবে না, কিন্তু ভিতর থেকে তো বাইরে খোলা কথা, ডিজিটাল হয়ে যায় খোলার কথা। এবং এগুলি তো ব্যাটারি অপারেটর হওয়া উচিত, এখানে কারেন্টের নির্ভরশীল হওয়া উচিত না। তারপর একটা এক্সট্রা একটা ইমার্জেন্সি গেট থাকা উচিত, ডিজিটাল গেলে বাইরে যদি কোনো বিপদ হয় সেই গেটে যাওয়া উচিত। তো সেইগুলি আছে কি না সেগুলি এখন তদন্ত বেরিয়ে আসবে। একদম ব্যক্তির সচেতনতার কথা ধরেন যদি বলে, আমরা যে 4 জন এখানে আলোচনা করছি, আমাদের বিল্ডিংটার কি অবস্থা সেটাও তো আমরা আসলে দেখি কিনা, ফলে আমরা কে নিরাপদ। কাজে আমাদের ওই যে সিকিউরিটির যে ব্যাপারটা, আমরা নিজের সেন্স অফ সিকিউরিটি এটা আমাদের কারই নেই। একজন চালক গাড়ি চালায়, ওর নিজের নিরাপত্তা, তার জাতির নিরাপত্তার জন্য যে তার মাথার ভিতর যে একটা কাজ করবে সবসময়, সেন্সিটাইজ হবে, সেটা আমাদের মধ্যে নাই। কাজে এই নিরাপত্তার ব্যাপারটা আমরা গুরুত্বই দিচ্ছি না। এটা ফায়ার নিরাপত্তা হোক আর সড়ক দুর্ঘটনার নিরাপত্তা হোক, যেখানে হোক, এটা আমরা গুরুত্ব দিচ্ছি না। তো এইটাকে আনতে হবে। এই জন্য দেখবেন আমরা উন্নত দেশগুলিতে এই স্কুলের বাচ্চাদের কিন্তু এই ফায়ার ড্রিল মহড়া দেওয়া হয়। এবং যে সমস্ত বিল্ডিংগুলিতে, আমি এখন লন্ডন আমেরিকা গিয়েছিলাম, তো আমি এক বাসায় ছিলাম, হঠাৎ করে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং সমানে ফায়ার অ্যালার্ম বাজতেছে। তো সবাই ভয় পেয়েছে, সবাই যার যা ছোটোখাটো জিনিস সব বাইরে গেছে, বাইরে গিয়ে রাস্তা দাঁড়িয়েছে। দাঁড়ার পর কতক্ষণ পর বললো যে না, আমরা এখানে আর ফায়ার ব্রিগেডের লোক আসছে, তারা এটা মহড়া করছে। কিন্তু ইনমেট যারা ছিল, বাসিন্দা, তারা তো বুঝতে পারেননি। কিন্তু তাদের এগুলো প্র্যাকটিস করা হয় যে তুই ওই সময় তুমি কী করবা। তো এই বিল্ডিংয়ে যদি আমরা স্মোক ডিটেকশন থাকে, যখন একটা বিল্ডিংয়ে আগুনে হয়, তখন কিন্তু অটোমেটিক অ্যালার্ম বেজে যাওয়া করার কথা। অ্যালার্ম বেজে গেলেই তখন কিন্তু যার
থেকে অ্যালার্ট হওয়া উচিত, কিন্তু সেগুলি তো এখানে নাই। শুধু এই বিল্ডিংয়ে, আমার কোনো বিল্ডিংয়ে নেই। এখন আমাদের এইটার থেকে শিক্ষা নিতে হবে, প্রত্যেকটা বিল্ডিংয়ে এইগুলি এখন চেক করতে হবে, ইন্সপেকশন করতে, এবং ফায়ার ব্রিগেডকে ক্ষমতা দিতে হবে। যেখানে নাই সেই সমস্ত বিল্ডিংয়ে সেই কথা স্যার আমরা প্রত্যেকটা বড় আগুনের পরে এখানে বলি, এবং তারপরে দু একদিন আমরা ফায়ার সার্ভিসে একটু তৎপরতাও দেখি যে বিভিন্ন বিল্ডিংয়ে মহড়া হয়, আমরা সাংবাদিকরা দৌড়ে যাই, পরে গিয়ে দেখি সেটা মহড়া হচ্ছে। মিজান ভাই, আপনার কাছে একদম সরাসরি প্রশ্ন ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে। ধরেন ফায়ার সার্ভিস এরকম একটা, আজকেও আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের সক্ষমতা মানে আমি শুধু বাহিনীর সদস্যের সংখ্যা বোঝাচ্ছি না, স্যার যেটি বললেন বা উনি যেটি বললেন যে পানি ফায়ার সার্ভিসকে তো পানিটা পেতে হবে, ফায়ার সার্ভিসে তো লেডার থাকতে হবে, ফায়ার সার্ভিসে তো লোকবল থাকতে হবে, ফায়ার সার্ভিসকে তো সাধারণ মানুষের জায়গাটা করে দিতে হবে, ফায়ার সার্ভিসের সঙ্গে ওই বিল্ডিংয়ের প্রাথমিক তথ্যগুলো জানতে হবে। সেই সব বিবেচনায় ফায়ার সার্ভিস কতখানি সক্ষম, এবং আজকে ধরেন একটা বিল্ডিংয়ে লেগেছে, কোনো দিন যদি একই সময়ে উত্তরায় একটি ভবনে আগুন লাগে, পুরান ঢাকায় একটি ভবনে আগুন লাগে এবং বনানীতে একটা আগুন লাগে, সেটি আমরা এই জনবল এই যন্ত্রপাতি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। ফায়ার সার্ভিসের আগে 10 বছর আগের কথা চিন্তা করি, তাহলে এইটার সক্ষমতা কয়েক হাজার গুণ বাড়ছে। আপনার যখন রানা প্লাজা যখন আমাদের এই বিল্ডিংটা ধসে যায়, তখন ফায়ার সার্ভিসের মাত্র 200 ছিল কোয়ালিফাইড রেস্কিউয়ার, তার 99% ছিল অফিসার। এই রানা প্লাজার পরে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে ফায়ার সার্ভিসের প্রায় 6000 এখন খুব স্কিল্ড রেস্কিউয়ার পাবেন, 6000, 200 থেকে 6000। এটা কিন্তু মানে ড্রামাটিক চেঞ্জ। জি। এবং ফায়ার সার্ভিসের ট্রেনিং ফ্যাসিলিটি এবং ট্রেনিং যে স্ট্যান্ডার্ড, সেটা মানে এতটা চেঞ্জ হয়েছে আপনার এটা কল্পনা বাইরে। আপনি দেখেন ফায়ার সার্ভিসে কিন্তু এখন ঢাকা শহরে আসতে 10 বছরে মাত্র একটা টার্ন টেবল রেডার ছিল, এবং সেটা ছিল মাত্র আপনার 10 লক্ষ মতো কাজ করতে পারতো, যেটা আপনার দেখছেন ওই যে ইয়েতে এনটিভি ভবন, যেটা বিএসসি ভবন। তো এখন আপনার 56 মিটার লেডার আছে 6টা। তার মানে কত তলা? সেটা এটা 16 তলা, মিনিমাম 16 তলার উপরে যেতে পারবে। তো এই লেডারগুলো কিন্তু অত্যাধুনিক কিন্তু, এবং রেস্কিউ যে গিয়ার এগুলা খুব সীমিত পদে ছিল রানা প্লাজার সময়, এখন বোধহয় তার কয়েক হাজার গুণ ধরে নিলাম অনেক উন্নয়ন হয়েছে, কয়েক হাজার গুণ আপনি বললেন। তারপরে বনানীর মতো ঘটনায় আমরা এরকম অসহায়ভাবে আমাদের সমস্যাটা আসি। সমস্যা হলো যে পৃথিবীর সব দেশে একটা প্ল্যান করছে যে তার স্টেশন এরিয়ায় যদি আগুন লাগে, কয় মিনিটের ভিতরে সে পৌঁছতে পারলে সে বিল্ডিংটাকে সেভ করতে পারবে। আমাদের বোধহয় 15 মিনিট না, আমি বলছি ওয়ার্ল্ডের সব দেশে 6 থেকে 8, জাপানে 5 মিনিট, ইউরোপিয়ান কান্ট্রিতে 6 মিনিট। আমি লাস্ট একটা প্রকল্প তৈরি করে দিয়ে আসছি ফায়ার সার্ভিসকে, মডার্ন ফায়ার স্টেশন, এইটাকে আমি 8 মিনিট ধরছি, যে 8 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস পৌঁছবে এবং আগুন এবার কাজ শুরু করবে। আপনি দেখেন এই যে আগুনটা লাগছে, এটা কিন্তু 12:51 ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে মেসেজ যে আগুন লাগছে, একই সাথে কিন্তু বাইরের ফায়ার স্টেশন পাইছে। ফায়ার সার্ভিস কিন্তু কিছু গাড়ি রাস্তা দেখবে যে টহল গাড়ি থাকে, কন্ট্রোল রুম থেকে প্রথম টহল গাড়িকে বলা হলে তুমি মুভ করো, একই সাথে কিন্তু আবার বাইধারা মুভ করছে, বাইধারা আগে এসে পৌঁছেছে, তার আগুনের ভবনটা দেখে তখন তারা কিন্তু মেসেজ দিচ্ছে যে আরও গাড়ি পাঠাও। কত মিনিট পরে পৌঁছাইছে? ওরা 1:05 পৌঁছেছে। বাড়িধারা থেকে যেখানে আগুন লাগছে এটা বড় দূর 3 কিলোমিটার, বেশি হতে পারে না। তো 3 কিলোমিটার হলে 3 দুগুণে 6 মিনিট লাগার কথা, সেখানে লাগছে যানজট। এই যানজটের মেইন আমাদের কোনো লেন নেই যে লোন থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি চলবে, আর ওই সময় কিন্তু পিক আওয়ার 1টা বাজে। ফায়ার সার্ভিসের গাড়িগুলো উইদিন 15 মিনিটের ভিতরে আসছে। তো 8 মিনিটের ভিতরে কি আগুনে কিন্তু গোল্ডেন মোমেন্ট হচ্ছে প্রথম 2 মিনিট। এই 2 মিনিট কিন্তু আগুন খুব ছোট থাকে, একটা এক্সটিংগুইশার কি 2টা এক্সটিংগুইশার যথেষ্ট। আগুনটা যেখানে লাগছিল যদি ওরা 1-2টা এক্সটিংগুইশার ব্যবহার করতে পারতো, তাহলে আগুনের কথা কিন্তু আমরা কেউ জানতাম না। 2 মিনিটের পারে নাই, তারা আগুন নিভাতে পারে না, এবং তাদের কোনো ইনবিল্ট ফ্যাসিলিটি ছিল না, অটোমেটিক ফায়ার স্পিলার ছিল না, মানে ম্যানুয়ালি অপারেটেড আপনার যে রাইজার আমাদের এই বিল্ডিংয়ে আছে, আপনার এখানে আছে, ছিল না। ইন্টিগ্রেটেড কোনো ডিটেকটিভ সিস্টেমও ছিল না, আপনি অ্যালার্ম বাজাবে ছিল না, তো অ্যালার্ম বাজে নাই। মানুষজন কোন দিক দিয়ে বেরোবে সেটাকে গাইড করার জন্য কোনো পিএ সিস্টেমও ছিল না, অর্থাৎ এই জন্য কেউ লায়েবলও ছিল না, কেউ রেসপন্সিবলও ছিল না। তারপরে বলছেন যে আপনার যে এমার্জেন্সি এক্সিট, আসলে বিল্ডিংয়ে এমার্জেন্সি কোনো এক্সিট না, এমার্জেন্সি এক্সিট কিন্তু একটা সিঁড়ি না, এমার্জেন্সি এক্সিটটা হতে হবে বিল্ডিংয়ের প্রতি ফ্লোরে করিডোরের মাথায়, এবং এই এক্সিটের দরজা থেকে 20 ফিটের ভিতরে কোনো ওপেনিং থাকবে না। সিঁড়িটার দরজা হতে হবে ফায়ার রেটেড, এবং এটা প্যানিক বার দিয়ে খুলবে, কোনো তালা চাবি দেয় না, চাপ দিয়ে খুলে যাবে এবং ওই সিঁড়ির ভিতরে খুলবে। এই সিঁড়ির ভিতরে ফায়ার অ্যালার্ম বাজার সাথে অটোমেটিক্যালি 51 পাউন্ড প্রেশারাইজ এয়ার থাকবে, যাতে দরজা খুলে ঢুকলে যাতে ফ্লোর থেকে দোয়া তাপ
এই সিঁড়িতে ঢুকতে না পারে। এই সিঁড়িটা বেরোবে একেবারে বিল্ডিংয়ের বাইরে, বিল্ডিংয়ের ভিতরে কিন্তু এর কোনো এক্সিট থাকবে না, বাইরে একেবারে বিল্ডিংয়ের বাইরে। আছে আমাদের দেশে? আমাদের হ্যাঁ আছে, বলতেছি সেটা। এই বিল্ডিংয়ে এই ধরনের কোনো ফ্যাসিলিটি ছিল না। এবং আপনাদের আছে, আপনার বললেন যে তথ্য আছে যে ওই উপরে সিঁড়িঘর লক আছে না। আমি ওই যারা ওখানে র্যান্ডমলি স্কেপ হয়েছে তাদের একজনের বক্তব্য শুনছিলাম টিভিতে। সে বলছে যে সে দেখছে যে যখন দেখতেছে এক্সিটে এমার্জেন্সি এক্সিটে এবং সিঁড়িতে ধোঁয়া উপর দিয়ে উঠতেছে, সে উপর দিকে আসে সিঁড়ি ছাদে আসছে, ছাদে এসে সে নিজের একটু ঝুঁকি নিয়ে পাশের বিল্ডিং দিয়ে সে স্কেপ করছে। তার মানে ওটা বন্ধ ছিল না। এখন যদি এতগুলো ফ্যাসিলিটি থাকার কথা, যদি এক্সটিংগুইশার ছিল সে হয়তো ছিল, সেগুলো কেউ প্রপার ইউটিলাইজ জানতো না, ট্রেনিং ছিল না। আপনি একটা আকস্মিক বিপদ, আগুনের মধ্যে আকস্মিক বিপদ আপনার সামনে আসলে আপনার তখন আপনার নার্ভাস সিস্টেম, আমাদের পরিচিত নার্ভাস সিস্টেম মানে না, নার্ভাস সিস্টেম তখন মেমোরিকে হয়তো তারা জানতো না বলে কিছু দেয় নাই, তারা এটা এক্সটিংগুইশার ব্যবহার করতে পারে না। আমি আপনি বিএসএফ ভবনে আগুনের কথা বলি, আমার সামনে কিন্তু আগুনটা সামনে ছড়াই গেল। আমি জিজ্ঞাসা তদন্ত কমিটি আমি ছিলাম, তখন বললাম যে কী ভাই আপনাদের এখানটা আগুন এক্সটিংগুইশার এত কী করলেন? কয় যে প্রথম কিছু বেরো না, পরে ছুঁড়ে মারছি, তাও আগুন নেবে না। মানে তারা জানতো না কীভাবে এক্সটিংগুইশার ব্যবহার করতে হবে। তো এই জন্য যদি আপনার যদি প্রশিক্ষণ না থাকে, যদি আপনি না জানেন যে এটা আপনি কীভাবে এসকেপ করতে হবে, আপনার যে মহড়ার মাধ্যমে এটাকে আপনার যে ইয়েতে, আর সবথেকে এইসব বিল্ডিংয়ে কিন্তু স্থায়ী যারা থাকে তার থেকে কিন্তু ফ্লোটিং পিপুল বেশি। জি, চাকরিরত আছে, বিভিন্ন কাজে আসতেছে, খেতে আসতেছে, তারা তো ওই কোথায় কেউ দেখে না, এই লোকগুলো কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত। জি, আমি একটু প্রফেসর আক্তার আপনার কাছে আসতে চাই। ধরেন রানা প্লাজার কথা বারবারই আসছে, ধরেন ফায়ার সার্ভিসে যে পরিমাণ ইতিবাচক পরিবর্তন সেই ঘটনার পরে হয়েছে, এবং রানা প্লাজার পরে আমরা গার্মেন্টস সেক্টরে খুব বড় ধরনের দুর্ঘটনা দেখি নাই, যেটা খুবই ভালো সিগন্যাল। সেই জন্য হয়তো বা রানা প্লাজাকে বলা হয় ওয়েক আপ কল। প্রশ্ন হচ্ছে সেটার সঙ্গে আমাদের একটা বড় রপ্তানি বাণিজ্য সেটি জড়িত, বাংলাদেশের ভাবমূর্তি জড়িত, কিন্তু এই যে মানুষের নিরাপত্তা, এগুলোও কি সেরকম গুরুত্ব পেতে পারে না? কিংবা এটিকেও যদি আমরা সেরকম সিরিয়াসলি নিই, নিশ্চয়ই এই সমস্যারও সমাধান সম্ভব। মানে যদি সত্যিকারই সিরিয়াসলি নেওয়া যায় তাহলে অবশ্যই ইতিবাচকভাবে এটা পরিবর্তন করা সম্ভব। এটা তো মানে প্রমাণিত। আমরা এই বুড়িগঙ্গা নদীর পার উচ্ছেদের সময় দেখলাম এইবার, এবং কন্টিনিউয়াসলি এটা চললো। এখানে সদিচ্ছাটা খুব জরুরি, এবং আমরা চাই কি না এবং কত মাত্রায় চাই, কতটা সাকসেস, আমরা প্রায়োরিটিটা ফিক্সড করা, যেটা আমাদের প্রায়োরিটির মধ্যে আছে কিনা। আমরা প্রতিদিন দিনের পর দিন, আজকেও কিন্তু সড়ক দুর্ঘটনায় 21 জন লোক মারা গেছে, 24 জন বা 21 জন। তাহলে সারা বাংলাদেশে এটা আজকের দিনের ঘটনা না, সারা বছরের ঘটনা। বিষয়টাকে কি আমরা এতটাই তুচ্ছতাচ্ছিল্যভাবেই কি দেখি? আমাদের মহাসড়কগুলোকে আমরা সেভ করতে পারি না, আরও একটু ভালো অবস্থায় আনতে পারি না? এখন বিষয়টা কি আমাদের প্রায়োরিটির মধ্যে আছে কি না? একই কথা আমাদের এই বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা অনেক দিন ধরে আশঙ্কার কথা বলে আসছি যে একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছে 100 বছরের আগে, অর্থাৎ আরেকবার হবার সময় কিন্তু পার হয়ে গেছে। যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা, ভূমিকম্প হবে। একটি বড় ধরনের ভূমিকম্প ঢাকা শহরে হলে আপনি কল্পনাও করতে পারবেন না কি ঘটনা ঘটতে পারে। একটি বিল্ডিং ধসে গেলে আমাদের মানে কি ত্রাহি অবস্থা, আমরা সেটাকে উদ্ধার করতে গেলে আমাদের কি দৈন্যদশা আমরা ফুটে ওঠে। সেখানে অসংখ্য বিল্ডিং ক্ষতিগ্রস্ত হবে, বিভিন্ন জায়গায় আগুন ধরবে। মানে বিষয়গুলো হচ্ছে এরকম যে প্রস্তুতি, এখন একটা হচ্ছে প্রস্তুতি, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, তার জন্য প্রিপারেশন নেওয়া। আরেক দিকে হচ্ছে যে বিল্ডিংগুলোকে নিজেদের ভেতরে ইনবিল্ট যে প্রস্তুতি, ঝুঁকি হ্রাস করার জন্য, এই ঝুঁকি হ্রাস করা নিয়ে এখন প্রচুর কাজ হয়, কিন্তু বাস্তবে ওই ঝুঁকি হ্রাসটা কিন্তু হয় না। আমরা বিল্ডিংয়ের ক্ষেত্রে দেখি রেট্রোফিকেশনের কথা আসে, কিন্তু একইভাবে তো ঝুঁকি হ্রাস করার জন্য অগ্নি নির্বাপনের ক্ষেত্রে এখানে যেই ধরনের ইকুইপমেন্টসগুলো ব্যবহার করা বা থাকার দরকার, সেই জিনিসগুলো প্রথমত থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে কোনো জায়গায় থাকা সত্ত্বেও কাজ করেনি এমন প্রমাণও কিন্তু আমরা দেখেছি। আপনার মনে থাকবে ওই যে বসুন্ধরা সিটিতে যে দুর্ঘটনার অগ্নিকাণ্ডটি হয়েছিল, সেখানে কাজ করেনি কিন্তু। তো মানে এখন নানা বিভিন্ন স্তরে কিন্তু কাজ করার আছে। আবার আমরা শুনতে পাই বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কিন্তু কন্টিজেন্সি প্ল্যান করা হয় আর্থকুয়েক এবং ফায়ারের ক্ষেত্রে। এই কন্টিজেন্সি প্ল্যানগুলো কি শুধুমাত্র একটা এক্সারসাইজ?
এগুলোর বাস্তব একটা প্রয়োগ থাকা আমি প্রয়োজন। একটু এই যে কন্টিনজেন্সি প্ল্যান ব্যাপারটা, এই বিল্ডিংয়ে হাইরাইজ বিল্ডিংয়ে কন্টিনজেন্সি প্ল্যান মানে কি? মানে আপনি যদি কোনো দুর্ঘটনা ঘটে, এটা ভূমিকম্প হতে পারে, আগুন লাগতে পারে, সেখানে ব্যক্তি বিশেষ থেকে শুরু করে সামষ্টিকগত ম্যানেজমেন্টের কি দায়িত্ব এখানে ক্লিয়ার কাট বলা থাকে এবং ডেডিকেটেড লোকজন থাকে। এখানে কিন্তু এই বিল্ডিং কেন আপনার অধিকাংশ ক্ষেত্রে সেটা নাই। আর আপনি যে বলছেন যে আগুনটা ছড়াই গেল, আমি ওয়ার্ডে বললাম যে 6 মিনিট 5 মিনিটে, এই 8 মিনিটও কিন্তু একটা সময়, যে সময়টার ভিতরে কিন্তু আগুনটা কিন্তু খুব বড় হতে পারে না। তা আমাদের ইউনিটগুলো প্রসেসে কিন্তু পৌঁছাতে পারে না। না, ওই যে নিজস্ব কিছু ব্যবস্থা এখন থাকা যদি উচিত, যাতে ওই যে fight দেখেন করতে আবার পারে। ডাইরেক্টর অপারেশনের কথা বলছে যে এখানে কি 15 মিনিটের ব্যবস্থা আপনার ছিল না, উনি একটা খণ্ড কথা বলছে, সেটা হলো যে একটা বিল্ডিং যদি হাইরেজ বিল্ডিং হয় তাহলে তার নিজস্ব ব্যবস্থা বানায়, অন্তপক্ষে 15 মিনিট তার ফায়ার ফাইটিংয়ের তার নিজস্ব Capability থাকা থাকতে হবে। উনি কিন্তু সেটাই বলছে, কিন্তু উনি উত্তেজিত ছিল, সেটা বোঝাতে চাচ্ছেন। ক্লিয়ার বলতে পারেন কথাটা অর্থ উল্টা হয়েছে। কারণ ফায়ার সার্ভিসে ধরে না হয় যে 15-20 মিনিট আগে ফায়ার সার্ভিস পৌঁছতে পারবে না। অন্তত আমাদের এই যে বাস্তবতায়। আমাদের যে এখন যে অবস্থা যে হেভি ট্রাফিক, তাহলে এই 15 মিনিট কি আগুনটা জ্বল থাকবে? যদি ওইখানে ব্যবস্থা থাকতো কিন্তু আগুনটা নিশ্চয়ই। কিন্তু আমরা- হতো না। আমরা আর আবারও আমি একটা- একটা জিনিস বলি, একটা হাইরেজ বিল্ডিং এ আগুন লাগে দুইটা খুব মারাত্মক, একটা হচ্ছে Short স্মোক circuit। হ্যাজার্ড, একটা হচ্ছে আপনার হিট স্ট্রেস। তো এই স্মোকটাকে যদি বের করে ব্যবস্থা থাকে তাহলে কিন্তু সব কিছু দেখা যায় ভিজিবল। জি, এই বিল্ডিংয়ে কেন অধিকাংশ বিল্ডিংয়ে কিন্তু এই স্মোকটাকে বের করে ব্যবস্থা, যেমন আমরা বসুন্ধরা সিটি দেখছি যে তার স্মোক কিন্তু উপর দিয়ে যে আবার সে গ্রাউন্ড ফ্লোরে বেরোয়েছে। কেন আমাদের যে এই যে যমুনা ফিউচার পার্ক একটু আসি, এখানে 5টা এটিএম আছে, 5টা এটিএমে প্রত্যেকটা এটিএমে 8টা করে ফ্যান আছে, একজস্ট ফ্যান। ওদের কিন্তু এটিএমের যে আমরা কিন্তু উপরে সেটটা কিন্তু ভাঙতে পারি নাই, কিন্তু এই 8টা এটিএমে প্রত্যেকটা এটিএম 8টা করে ফ্যান আছে এবং এটা কন্ট্রোল রুম থেকে তারা নিয়ে চালাতে পারবে। ফলে ধোঁয়াটা বের হতে নির্গত হতে পারে। 4টা জন্য মাঝখানে যে ভয়েড আছে, এই 4টা ভয়েডে গ্লাস বের করে দিলে কিন্তু এখানে ধোঁয়া বেরোয় যাবে। এবং আপনি বলতেছেন যে বাংলাদেশে কোথায় আছে যমুনা ফিউচার পার্কে, যে এই ফিউচার পার্কে যে 8টা যে 16টা ইয়ে আছে আপনার ইমার্জেন্সি এক্সিট, এই এক্সিটগুলো কিন্তু প্রেশারাইজড। জি, মানে ধাক্কা দিলে খুলে যাবে না, তাহলে মানে আগুন লাগলে অটোমেটিক্যালি এখানে বাতাসের পজিটিভ প্রেশার ভিতরে তৈরি হবে, ফ্লোর থেকে কোনো ধোঁয়াটা এই ওখানে এক্সিটে যাবে ঢুকতে পারবে না। সেটি নিঃসন্দেহে ভালো খবর। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা হলো, ধরেন আমরা আপনি তো নিরাপত্তার বিষয়টা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে কাজ করছেন, ধরেন এই যে ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবহার হাল আমলে বাড়লো এবং সাংঘাতিকভাবে বাড়লো, এবং এই ক্লোজ সার্কিট ক্যামেরা বহু অপরাধীকে শনাক্ত করতে আপনাদেরকে যেরকম সহায়তা করেছে, যারা ভিকটিম তাদেরকে সহায়তা করেছে, তো সেটি যদি হয় আগুনের ক্ষেত্রেও সেটি রক্ষার জন্য ফায়ারের যে সমস্ত ইকুইপমেন্ট সেগুলোকে কেন জনপ্রিয় করা যায় না? এবং যেহেতু বিষয়টি নিরাপত্তার, তার সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী যারা আছে, আপনার পুলিশ থেকে র্যাব, আনসার, ভিডিপি, বিজিবি, তারা সেগুলো নিয়েও নিশ্চয়ই কাজ করতে পারে। দায়িত্বটা কি শুধু ফায়ার সার্ভিসের একার কিনা? সেই প্রশ্নের উত্তর শুনবো আপনার কাছে। তার আগে আবার একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। মানুষের নিরাপত্তা নিয়ে আমরা কথা বলছি। আইজিপি শহীদুল হক, আপনার কাছে প্রশ্ন ছিল যে মানুষ চাইলে, আইন শৃঙ্খলা বাহিনী চাইলে অনেক কিছু করা সম্ভব, আরো সহজ করে বলে পুলিশ চাইলে সবকিছু করা সম্ভব, এবং এই সিসিটিভির ঘটনা তার একটি বড় উদাহরণ, কিংবা রানা প্লাজার পরে আমাদের গার্মেন্টস সেক্টরের নিরাপত্তাও তার একটি বড় উদাহরণ। তাহলে এই আগুনের হাত থেকে বাঁচার জন্য পুলিশ বা এরকম অনেক বড় বাহিনী যেগুলো একদম সব পর্যায়ে যাদের আছে, তারা কোনো উদ্যোগ নিতে পারে কিনা? তার আগে আমি যে আমাদের ফায়ার ব্রিগেডের যে ক্যাপাসিটি, তার সম্বন্ধে একটা লাইন বলবো। আমরা 2017-তে লন্ডনে আমাদের গ্রিনফিল্ড টাওয়ারে আগুন লাগছিল। জি, এটা সব দিকে চতুর্দিকে খালি জায়গা, জি। ওখানে কিন্তু আগুন নিভাইতে 24 ঘন্টা লাগছে, আর পুরা নিভাইতে কিন্তু 60 ঘন্টা লাগছে, 72 জন লোক মারা গেছে। তো ওই তুলনায় বাংলাদেশে কিন্তু অনেক অনেক ভালো ক্যাপাসিটি, মানে সাধারণ জনগণ। সেটি তো 34 তলা বিল্ডিং ছিল সম্ভবত। হ্যাঁ, মানে 34 না এরকম 34 বা 35 তলা। তখন আমরা বলছি আমাদের দেশের ফায়ার ব্রিগেড ওখানে নিয়ে গেলে তো কবে নিভে ফেলতো। এরকম টিভিতে বিবিসি, সিএনএ বহুত সিএনএ দেখেছি আর কি। তো আপনি যেটা বললেন যে সিসিটিভি, আমরা ওইটা আমাদের সিকিউরিটি মানে ইকুইপমেন্ট ইকুইপমেন্ট হিসাবে নেই। আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ের
মালিকদেরকে আমরা মোটিভেট করছি যে আপনারা সিসিটিভি লাগান, যদি এখানে কোনো চুরি হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, কোনো কিছু হয়, তাহলে যেন আমরা অত সিসিটিভিতে সেই আমরা একদম শেষ সময় স্যার। জি, তো এখন এই যে ফায়ার ব্রিগেড তো একটা টেকনিক্যাল ব্যাপার, এটা তো একটা ডেডিকেটেড এজেন্সি আছে ফায়ার ব্রিগেড, তারাই এই করবে, ধরে নেওয়া হয়েছে। এখন আমরা পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী এখন তারা এডিশনাল দায়িত্ব হিসাবে বলবে যে ফায়ার ব্রিগেড আপনাকে ফায়ার সেফটি আছে কিনা দেখেন, এটা করতে পারে, কিন্তু এটা তার আইনের ভিতর পড়ে না, জি। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জনসচেতনতার কথা আপনারা বলছেন। আমরা আজকেও দেখলাম যে অনেক লোক লাফ দিয়ে পড়ে মারা গেছে। ইনস্ট্যান্ট আগুন লাগলে সেই মুহূর্তে মানুষের কি করণীয়, এটা যদি খুব সংক্ষেপে 1-1.5 মিনিট একটু বলেন। ইনস্ট্যান্ট এর হাইরাইজ বিল্ডিংয়ে আগুন লাগলে খুব ডিফিকাল্ট হচ্ছে। এখানে প্রথম সমস্যা হচ্ছে স্মোক হ্যাজার্ড। মানুষ কেউ দেখতে পারে, নিঃশ্বাস নিতে পারে না, তারা প্যানিক হয়ে যায়। এবং যদি এর জন্য যদি প্রত্যেকটি বিল্ডিংয়ে যদি নিয়মিত ইয়েতে এই মহড়া করা হয় তাহলে কিন্তু, এবং সেটা যদি সিনসিয়ারলি করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ জানবে তার করণীয় কী করতে হবে। আর শুধু আগুন লাগলে এই মুহূর্তে কী করবে, আপনি ধোয়ার ভেতরে দেখতে পাচ্ছেন না, আপনি নিঃশ্বাস নিতে পারছেন না, আপনি কী করবেন? তখন মানুষ যা খুশি তাই করে। আপনাকে এই স্মোক হ্যাজার্ডটাকে যদি মিনিমাইজ করা যায় তাহলে কিন্তু আগুনের 80% আপনার কিন্তু ভয়াবহতা কিন্তু কমে যায়, মানুষ দেখতে পাচ্ছে। এই জন্য হচ্ছে একটা ফায়ার ভেন্ট একটা সিস্টেম আছে। এই ফায়ার ভেন্ট সিস্টেম যদি প্রত্যেকটা বিল্ডিংয়ে যদি ইনস্টল করা যায়, অটোমেটিক ফায়ার ভেন্ট সিস্টেম, এবং সেটা হচ্ছে আপনার এই ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন সিস্টেমের একটা পার্ট। কিন্তু এটা কমপ্লিট একেবারে ফায়ার প্রোটেকশন সিস্টেমের আওতায় যদি বিল্ডিংগুলোকে না আনা যায়, কোনো বিদ্যমান বাস্তবতায় এখন যে অবস্থা এখন হলো যে আমি বললাম যে আপনার যেখানে এক্সটিংগুইশার যে হচ্ছে আপনার ফার্স্ট এড ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট বলি, ফায়ার এক্সটিংগুইশার, আগুন লাগার 2 মিনিটের ভিতরে যদি আপনি আগুন যখন লাগে কিন্তু ছোটো থাকে, কিন্তু আপনি 2 মিনিটের ভিতরে যদি এটা এফিসিয়েন্টলি ব্যবহার করতে পারেন, এই আগুন বড় হওয়ার সুযোগ নাই। এবং প্রত্যেকটা বিল্ডিং কিন্তু এক্সটিংগুইশার আছে, কিন্তু তারা অ্যাপ্লিকেশন জানে না এবং কীভাবে ব্যবহার করতে জানে না, এবং প্রশিক্ষণও নাই, ফলে এবং মহড়াও হয় না, ফলে তারা কিন্তু আমরা একদম শেষ সময়ে আপনি নগর পরিকল্পনা নিয়ে কাজ করেন, ঢাকা শহরের এখন যে অবস্থা, আমরা একটু আশার কথা শুনতে চাই। সেখান থেকে দীর্ঘমেয়াদী কি ধরনের কাজ করা উচিত আমাদের নিরাপত্তার জন্য, বাঁচার জন্য, মূলত এই ধরনের দুর্ঘটনা থেকে? 2-1টা প্রকল্পের কথা হয়তো বলতে পারি। ঢাকা শহরে এই মুহূর্তেও আরবান রেজিলিয়েন্স নামে একটা প্রকল্প রাজ্য করছে। এখন শুধু করার জন্য করা কিনা আমি সেই জায়গাটায় প্রশ্ন তুলতে চাই, কিন্তু এটা যেন বাস্তবায়ন করা হয়। এবং আর্থকোয়েক নিয়েও লোকজন এখন প্রচুর রিসার্চের কাজ করে, জনসচেতনতার কাজ করে, এই কাজগুলো করে। আর কয়েকটা বিষয় সরকারের করণীয় হিসাবে বলতে চাই, সেটি হচ্ছে বিএনবিসিটাকে দ্রুত পাশ করে ফেলা, এবং বিএনবিসির কোড অনুযায়ী যেভাবে বিল্ডিংয়ে থাকার ইকুইপমেন্টসগুলো থাকার কথা সেটাকে নিশ্চিত করা এবং তদারকি করা। সেই কারণে রাজুক এবং ফায়ার ব্রিগেড যৌথভাবেই কাজ করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে ফায়ার ফাইটিং এবং আর্থকোয়েক ড্রিল, এই বিষয়গুলো যেন সকলের ভেতরে এই ড্রিলটা যেন করা হয় এবং এটা যেন নিয়মিতভাবে করা হয়, একবার করে যেন বন্ধ না করে দেওয়া হয়, সেটি ফলো আপ করা। আমি পানি ছিল না। এই ছিল আজকের আলোচনা। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, থাকবেন নিরাপদে।